রাদীপ কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে থেকে লম্বা কদম ফেলে নিচে নামলো। প্রেরণার পিছনে এসে দাঁড়ায় 6 তলার শিলা ভাবি। ফিসফিসিয়ে বলল, প্রেরণাকে রাফিদ কি বলল তোমায়? প্রেরণার জবাব না দিয়ে চুপচাপ হাঁটছে। শিলা বলতে থাকে, বচ্চার ছেলে একটা, জানো 2 দিন আগে রীতা ভাবির কোমরে হাত শুয়েছিল। ওকে একদিন গণধোলাই দেওয়া উচিত। আসলে সেটা তো পারবো না। সবাই মিলে ওর মা বাবার কাছে নালিশ নিয়ে যাব। এই জানো প্রেরণা, একটা সিক্রেট খবর আছে। ওর বাপ মাও নাকি ওকে রিহাব দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। প্রেরণা কদম থামলো, বলল কেন? ড্রাগ নেয় বলে? তুমি কিভাবে জানলে ও ড্রাগ নেয়? আর কথা বাড়ায় না প্রেরণা, চুপচাপ হাঁটছে। এসব রিহ্যাবিলিটেশন সেন্টার আসলে কোনো পরিবর্তন আনতে পারে না যদি না রোগী মন থেকে চায়। ছায়ানটের সামনে বাইক থামিয়ে ইরফান ক্লান্ত ভঙ্গিতে হেঁটে ভিতরে ঢুকলো। গত কদিন ধরে আসেনি এখানে, আর আসবে কি করে আসবে না সেটা নিয়েছিল ভীষণ দ্বিধাগ্রস্ত। মাঝখানে রিকুর কল পেয়ে আসতে হলো। রিকু হলো ছায়ানটের সর্বকনিষ্ঠ সদস্য। আজ তার জন্মদিন। সে চাইছে লম্বা ভাইয়া থাকুক বাকি সবার মতো। ছোট বাচ্চাটাকে ইরফান বারণ করতে পারেনি, গিফট দিয়ে গিয়েছে। ইরফান এসে দেখলো পুনমি এসেছে। ওকে আচমকা দেখে ধাক্কার মতো খেলো ইরফান। পুনমি মুখটা ছিল মলিন। রিকুর বার্থডে সেলিব্রেশনের পুরোটার সময় দুজনের উপস্থিত টের পেলেও কেউ কারোর সাথে কথা বলেনি। যখন ছায়ানটের সর্বপ্রবীণ সদস্য দিশা আন্টি ইরফানের ধরলেন গান গাওয়ার জন্য, ইরফান বারণ করেছে, তার মুড নেই বলে। পুনমি তাই বলেছে তার মুড নেই। সবাই অবাক হয়ে বলেন, তোমাদের দুজনই মুড নেই? পুরো সময় চুপচাপ থেকে গেটের কাছে এসে পুনমি ইরফানের বাইক স্টার্ট হওয়ার শব্দ পেয়ে বলে উঠলেন, ইরফান মির্জা শুনছেন? ইরফান থামলো। মিস জেনি হাত ধরে দাঁড়িয়ে আছে পুনমি। বাইক থামিয়ে ইরফান নিরেট ভারী স্বর জানতে চাইল, কিছু বলবে? ভাবি কেমন আছে? ভাবিকে কি আসতে দেবেন না আপনারা? একটু কঠিন শোনায় পুনমির কথা। ইরফান একটা লম্বা শ্বাস ফেলে বলে, অবশ্যই দেব তো, আসছে না কেন? তোমার ভাই গিয়ে নিয়ে আসলেই হয়, নাকি তার মুরত নেই ওই চুরি করে বিয়ে করা পর্যন্তই? ভাইকে টিটকারি মেরে কথা বলাটা পুনমির পছন্দ হলো না মোটেও। সে দাঁতে দাঁত চেপে বলল, যেমনই হোক আমার ভাই আপনার মতো তো নয়। কথাবার্তা যেদিক থেকে শুরু হোক, ঘুরে ফিরে ইরফানের খুঁচিয়ে শেষ এই মেয়ে। নতুন নয়। ইরফান আরও একটা লম্বা শ্বাস ফেলে বলল, কেমন আছে তোমার ভাই? আপনি ভাইয়ার কথা জানতে চাইছেন? অবাক হয় পুনমি। না, আমার বোনের হাজবেন্ডের কথা জানতে চাইছি। শীতল জবাব ইরফানের। পুনমি জবাব দিল, যেমন থাকার কথা তেমন আছে। ওকে বলো গিয়ে ওর বউ নিয়ে আসতে। গুড বয় তো। কারো কিছু বলার সাহস নেই ওর। বলবে না। বড় বাবা আসছে। পাপা বড় বাবা তোমার ইসমাম আঙ্কেলকে সামলে নেবে। জানি আমার ভাইয়া শুধু ভাবিকে স্পেস দিচ্ছে আর মুরব্বীদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে চুপ করে আছে। নয়তো পদে পদে ভাইয়া আপনাদের থেকে যেভাবে অপমানিত হচ্ছে, অন্য কোনো পুরুষ হলে এতটুকু ধৈর্য রাখত না। কণ্ঠে ধীরতা পুনমি। ইরফান সামান্য হেসে বলল, তোমাদের 3 ভাই বোনের একটা ব্যাপার আমার দারুণ লাগে। তোমরা 3 ভাই বোন সবসময় 3 জনের নিয়ে গর্ববোধ করতেই থাকো। গুড, তা বই কি, আপনারাও যে করেন। ইরফান আর কথা বাড়ায় না। কিছু মুহূর্তে পুনমিকে চুপ থাকতে দেখে বাইক স্টার্ট করে চলে যায়। গিয়ে সরাসরি নিউটাউন রোডের সুপারমার্কেট ঢোকে। এখান থেকে ইনুর জন্য কিছু খাবার নেবে, যাও খেতে পছন্দ করে। সেখানে দেখা হয় নিউ মার্কেটে কাজী আফতার উদ্দিনের সাথে। দুজনে ফুড জোনে ঢুকে মুখোমুখি হয়। ইরফানকে দেখা মাত্র বৃদ্ধ কাজী থতমত খেয়ে যায়। অস্থির কাটাতে ইরফান একটা লম্বা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নানা ভাই, ভালো আছেন? ভীত ভঙ্গিতে ঘন ঘন উপর নিচ মাথা নাড়ায় কাজী। বলেন, ওয়ালাইকুম সালাম, তোমার খবর ভালো? ইরফান সামান্য হাসে, বলে, আরে এত ভয় পাওয়ার কিছু নেই নানা ভাই। এখন তো আপনাকে তুলে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই, কারণ মির্জা বাড়িতে আর কখনো কোনো মেয়ে তুলে নিয়ে এসে বিয়ে হবে না। রিল্যাক্স নানা ভাই।
কাজী ঢ্যাপ ঢ্যাপ করে তাকায়, ঘন ঘন শ্বাস ফেলে। এই ছেলেকে দেখে সে তার বুকে চাপ অনুভব করছে। ভদ্রবাড়ি এমন পাগলা ছেলে কখনো দেখেনি সে। ক্যাশ কাউন্টার ফলের বিলটা জমা দিয়ে ইরফান কাজীর হাতে বিশাল বড় একটা ফলের প্যাকেট ধরিয়ে দিয়ে চোখ টিপে বলে, তবে বাকি বিয়েগুলো আপনিই পড়াবেন। এখন নিন, ধরুন, ফল টল খেয়ে সুস্থ থাকুন। আবার দেখা হবে নানা ভাই। কাজী পুরো ভ্যাকাচাকা খেয়ে যায়। ইরফান দুষ্টুমি করে হাসতে হাসতে বেরোয় সুপার মার্কেট থেকে। ঠিক তখনই তার ফোন আসে। ইনুর রেজাল্ট প্রকাশিত হয়েছে। হাইয়েস্ট জিপিএ পেয়ে ডিপার্টমেন্টের টপার হয়েছে সে। ইরফান ওখান থেকে সোজা চলে গেল মিষ্টি নিতে। শুধু ইরফান নয়, ইহান সব কাজ ফেলে রেখে বাড়িতে ফিরল মিষ্টি হাতে। নিচতলার লিভিং রুমে নির্জীব হয়ে বসেছে ইনু। চোখ দিয়ে পানি ঝরছিল অবিরত। লম্বা কদম ইসমাম নিচে নেমে মেয়েকে আদেশ দিল, কি ব্যাপার, রেডি হতে বলেছি তো। ইহান ইরফান তখন এলো। দুজনে অবাক। ইনুর শরীরটা ফিট নেই তেমন। জানতে চাইল, ছোট বাবা, এই অবস্থায় ইনুকে নিয়ে কোথায় যাচ্ছ? ইসমাম জবাব দিল না, কারো কোনো কথা শুনল না। মেয়েকে নিয়ে নিজের গাড়ি চালিয়ে চলে গেল প্রেরণার অ্যাপার্টমেন্টে। প্রীতম শুনেছে ইনুর রেজাল্ট। সে মনস্থির করেছে সে যাবে শ্বশুর বাড়িতে, কিন্তু তার আর হয় না। ইসমাম তার আগে পৌঁছে যায় মেয়েকে নিয়ে। বাপ বেটির মুখের দিকে অবাক চোখে তাকিয়েছিল প্রীতম। প্রেরণা এসে উচ্ছ্বাসিত হয়ে আপ্যায়ন করল ইসমামকে। ইনুকে আলগানোর সান্ত্বনা দিল, হাতে তুলে খাইয়ে দিল। প্রীতমকে আদেশ করল ইনুকে নিয়ে ঘরে যেতে। ইনু নড়তে পারছিল না, তার শুধু কান্না পাচ্ছিল। এই মানুষগুলোর সাথে নিজের অনুভূতি শেয়ার করা হালকা হবে বলে। শ্বশুরের মুখোমুখি বসে আছে প্রীতম। ইসমাম নির্মল স্নিগ্ধ হাসি দিয়ে বললে, ছোটরা ভুল করলে সেটা ধরে আজীবন বসে থাকতে হয় না। এটা যেমন সত্য, বড়রা রাগের মাথায় দুটো কথা শুনিয়ে দিলে সেটা ধরে বসে থাকা উচিত বলে মনে করি না আমি। প্রীতম শুধু তাকিয়ে আছে। ইসমাম বলতে লাগলো, একটা মেয়ে আমার, ওর জন্মের সময় কিছু কমপ্লিকেশন ছিল, বিধায় সবার পরামর্শ দিয়েছিল বাচ্চাটা না রাখতে। তোমার শাশুড়ি সাহস করে রেখেছে এবং পরবর্তী জীবনে আমাদের আর কোনো সন্তান হয়নি। বোঝই তো ও আমাদের কাছে কি উচিত অনুচিত ব্যাখ্যা না দিয়ে শুধু বলবো আমাদের বেঁচে থাকা ওকে ঘিরে। তাই এত কিছু করেছি, বলেছি, মনে কিছু নিও না। একটু থেমে ইসমাম বলতে থাকে, ভেবো না, আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে তোমার সান্নিধ্যে থেকে। তোমার স্বার্থ রক্ষা হয়েছে বলে খুশিতে গদগদ মেয়ে নিয়ে তোমার কাছে এলাম। আসলে আমি মাপ চাইতে এলাম। দুজন বাবা মা যার সদ্য সন্তান হারিয়েছে তাদেরকে আমি নজরআন্দাজ করেছি বলে আমি দুঃখিত। প্রীতম কিছুই বলে না জবাবে, শুধু বলে, আপনি রাতে খেয়ে যাবেন বাবা। না না, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, তোমরা কথা বলো আর শোনো। প্রীতম তাকিয়ে আছে। ইসমাম বলে, লাভ ম্যারেজ হলে সংসার জীবনের শুরুতে বহু ঝুট ঝামেলা বোঝাপড়া সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নিজেরা হিমশিম খেলে বড়দের সাথে আলোচনা করতে পারো। আমি বা তোমার শাশুড়ি জীবিত আছি। প্রীতম আর ইনু শুধু ইসমামকে দেখছে। প্রেরণা মুখে হাসি হাসি ইসমামের এত অমায়িক আচরণে সে জানে এই বাড়ির পুরুষরা যথেষ্ট অমায়িক, কখনো এতটা রুক্ষ হতে পারে না। শুধু ব্যতিক্রম ইরফান মির্জা। মেয়ে জামাইকে বিদায় জানিয়ে ইসমাম চলে যায়। প্রীতম তখন বিস্ময়িত হয়ে বসে থাকে। ছোট থেকে তারা তিন ভাই বোন নানা যন্ত্রণা ঝড়ঝাপটা মানুষের মুখে ঝামটা খেয়ে বড় হয়েছে। অবশ্যই পুনমীকে ওরা দুই ভাই বোন এসব আঁচ পেতে দেয়নি। মানুষের দেওয়া আঘাতে সয়ে যায় দ্রুত, মিলিয়ে যায় যখন তাদের এভাবে আদর করে কাছে ডাকে মানুষ। ইসমাম চলে গেল। প্রেরণা ভাইয়ের বইয়ের জন্য পাতলা একটা হেলদি ডেজার্ট তৈরি করে নিয়ে আসে। চামচ মুখের সামনে ধরে আদুরি গলায় ডাক, ইনো ঝরঝর করে
খেতে দেয়। খাবারের বাটি পাশে সরিয়ে রেখে প্রেরণা ওকে আলগে নিয়ে বলে, কি হলো? আপু আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না। আমি আর কখনোই তোমার ভাইয়ের সাথে ঝগড়া করব না। এখন এসব বলার সময়? এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে এসেছো। প্রীতম ওকে নিয়ে ঘরে যা। আম্মক নাকি রে তুই? প্রীতম দাঁড়িয়ে আছে চুপচাপ। ইনু ঘাড় ঘুরে ভেজা চোখে ওকে বলল, মেজো দাদানকে এই বাড়িতে আসতে নিষেধ করে দেব। দাদানের সত্যি কোনো ব্যাড ইনোসেন্ট নেই, দাদান বুঝে যাবে। প্রীতম শুধু দেখতে থাকে ইনুকে চুপচাপ। পূনমী নিজের ঘরে দরজা দাঁড়িয়ে শুনছে ভাবির কথা। পূনমী এবার মিলান হাসে। ভাইয়ের বউয়ে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, বোকা মেয়ে, পাগল তুমি। ভাইকে বলে দেবে বোনের বাড়িতে যাতে না আসে? কি অদ্ভুত কথাবার্তা। ইনু অবাক চোখে প্রেরণার দিকে তাকায়, আবার প্রীতম। প্রেরণা কণ্ঠস্বর ছিল লাই। ইনু চোখ মুছে বলে, কিন্তু আপু আপনার ভাই চাচ্ছে না। ইনফ্যাক্ট আপনার আর আসলেই তো সব কিছু এত সহজে ভোলা যায় না। আবার হাসে প্রেরণা। ইনু মাথা হাত বুলিয়ে দিয়ে বলে, তা ঠিক, তবে এটাও তো হয় না, তাই না? আমরা আত্মীয় ইনু, এমন করে চলতে পারে না। একটা বিহিত দরকার। আর ভাবছি প্রথম পদক্ষেপটা আমি নেব, সবটা স্বাভাবিক করতে। পদক্ষেপ? ইনু প্রীতম দুজনই প্রশ্নটি করে। পূনমী অবাক হয়ে আপুর কথাগুলো শুনছিল। প্রেরণা স্বাভাবিক হেসে বলল, হ্যাঁ পদক্ষেপ। ইনু এত বড় একটা বিপদ থেকে উঠল, প্রীতমের চাকরিটা হয়ে যাবে সম্ভবত। ইনুর রেজাল্ট, সব কিছু মিলিয়ে আমি একটু স্বস্তি পাচ্ছি, বুঝলে তোমরা। ভাবছি ও বাড়ির লোকেদের নিমন্ত্রণ করে খাওয়াবো। বিয়ের পর থেকে এতটুকু সামাজিকতা করা হয়নি, অথচ আমরা কতদিন গিয়ে খেয়ে এলাম ও বাড়িতে। এবং আমার কল্পনা হচ্ছে ওই দিন ইরফানের সাথে সব কিছু স্বাভাবিক করে নেব আমরা। আইডিয়াটা দারুণ না ইনু, বলো? ইনু অবিশ্বাসের নজরে প্রেরণাকে দেখে। প্রীতমের মুখটা থতমত। প্রেরণা ইনুর গাল টেপে বলে, আরে বাবা সত্যি, ইসি তো মোটামুটি সুস্থ। আলো আন্টি রেখে স্বামীন আঙ্কেল আগামীকাল ফিরছে শুনলাম। নিমন্ত্রণটা তাকে দিয়ে শুরু করব, আর ইরফানকে আমি নিজেই দাওয়াত করে দেব। দরজার পর্দা খামছে ধরে দাঁড়িয়ে আছে পূনমী। আপু সত্যি এমনটা করবে? তার বিশ্বাস হয় না। ইনু বরাবরের মতো গলে গিয়ে প্রেরণাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, আপু সত্যি বলছো? তবে আপু আমাকে খুশি করার জন্য করতে হবে না। তোমার যদি মন সায় দেয় পূনমীকে জিজ্ঞেস করো না আগে। হাসে প্রেরণা সামান্য। ইনু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘরে গিয়ে পোশাক বদলে এসো। দুটো ডিম খাবে এখন। যা করার ভেবে চিন্তে করবো আমি। ইনা এসব আশা করেনি। সে খুশি হবে নাকি বিস্মিত হবে বুঝে উঠতে পারে না। তবে আহসান পরিবারের সরল চিত্রে ভাই বোনগুলোর জন্য আরও একবার তার মনে মায়া ছেয়ে যায়। অথচ কথায় কথায় ইনু ওদের অনেক আঘাত করে। একরাশ অপরাধবোধ নিয়ে ইনু ঘরে যেতে প্রীতম বোনকে বলে, আপু কি? প্রেরণা ভাইকে থামিয়ে দিয়ে বলে, লিস্ট দেব, কাল বাজার করে আনবি। আমি সারাদিন ব্যস্ত থাকবো। সব টাটকা দেখে আনবি, দুহাতে খরচ করবি, কোনো কিছু কমতি যাতে না থাকে। পরের দিন সকাল থেকে প্রেরণা দাওয়াত করা শুরু। প্রথমে স্বামী ইয়াসা মির্জা, তিনি ইসির কাছে আলোকে রেখে শান্তিনীরে কেবল ফিরেছেন। প্রেরণার কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলেন, ইরফান? মা ভেবে বলছো? দেখো পূনমী, অসুবিধা হোক এমন কিছু আমরা এ বাড়িতে মানুষগুলো খুনাক্ষর চাই না। তোমার সামাজিকতা দরকার নেই। ইরফান যাবে না, আমরা আসবো। না আঙ্কেল, মন থেকে বলছি, বাধা দিবেন না প্লিজ। অনুরোধ আপনার কাছে। স্বামীন প্রেরণা অনুরোধ ফেলতে পারে না, শত অস্বস্তি থাকে। তিনি সায় দিয়ে বলে, তুমি বুঝদার মানুষ, তোমার যা ইচ্ছে করো। প্রেরণা একে একে ইলহাম মির্জা, ইসমাম মির্জা দাওয়াত করে সম্মতি নিয়ে কল দেয় ইহানকে। ভদ্রভাবে দাওয়াত দিয়ে প্রেরণা ইরফানের কথাটা তুলে ইহান বিস্ময় হয়ে বলো, হোয়াট? আপনি ভেবেচিন্তে বলছেন প্রেরণা? পূনমী কি বলছে আপনি ভেবেছেন ঠিক করে? জি, আর এখন আমি খোদ ইরফানের কল দিচ্ছি। আপনি আসবেন কেমন? রাখছি। ফট করে প্রেরণা কলটা কেটে দিল ইরফানকে কিছু বলতে না দিয়ে। তারপর একটা লম্বা শ্বাস পেল। ইনুর ঘরে এক বাটি ডালিমের দানা দিয়ে ওকে খেতে বলে ওখানে দাঁড়িয়ে ইরফানকে কল করলো
প্রেরণা। ইরফান তখন অফিসে ছিল। অচেনা নাম্বার দেখে ধরলো, সালাম দিল। ওপাশ থেকে প্রেরণা মিষ্টি করে বলল, ওয়ালাইকুম সালাম। ইরফান হতকম্ব খেয়ে বলল, হ্যালো, কে? প্রেরণা কণ্ঠস্বর আরও মিষ্টি করে বলল, হ্যাঁ ইরফান, আমি তোমার প্রেরণা আপু বলছি। ইরফান মনে হলো বড়সড় একটা ধাক্কা মতো খেয়েছে। এমনভাবে চমকেছে যে হাত থেকে ফোনটা পড়ে যেতে নিচ্ছিল। ইরফান ত্বরিত ফোনটা সামনে নিল নিজেকে। কিছু মুহূর্তে চুপ থাকলো পরিস্থিতি বুঝতে। ওপাশ থেকে প্রেরণা স্বাভাবিক স্বরে বলল, ইরফান। ইরফান ভাবছে কেসটা ঠিক কী, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পেল না। গলা খাকারি দিয়ে বলল, জি জি আপু, আমি ইরফান। হাসলো প্রেরণা সামান্য, বলল, হ্যাঁ আমি জানি তুমি ইরফান। কেমন আছো তুমি? শ্যামলা মুখে তীক্ষ্ণ চোখে জড় বিস্ফোরিত হয়। মনে মনে বলে, শালা আজ কোন দিক থেকে উঠেছে। মুখে বলল, এই তো ভালো আপু, আপনি? আমতা আমতা করছে ইরফান মির্জা। বিষয়টা সে ঠিক তখনই হজম করে উঠতে পারেনি। প্রেরণা বলল, আমি তো ভালো আছি ভাই, তুমি কি এখন অফিসে? জি জি আপু। তাহলে তো বিরক্ত করে ফেললাম। বিষয়টা হজম না হলো ইরফান মির্জা মুখে বলল, না না আপু, আপনি বলুন। আচ্ছা শোনো, আগামীকাল বাড়িতে তোমাদের ফ্যামিলি দাওয়াত। আলো আন্টি, মঈন ভাইয়া আর ইসি বাদে সবাইকে আসতে হবে। কোনো বাহানা শুনতে চাচ্ছি না, ঠিক আছে? ইরফানের মনে হলো সেই শতাব্দীর সবথেকে বড় জোক শুনল। প্রেরণাকে লাইনে রেখে সে চেক করলো আজ এপ্রিলের 1 তারিখ কিনা, তাকে এপ্রিল ফুল বানানো হচ্ছে কিনা। কিন্তু তখন তো জুলাই মাস। প্রেরণা বলল, কি হলো ইরফান, কথা বলছো না যে? সব কিছু এলোমেলো লাগছে ইরফানের, যে সবসময় অন্যকে চমক দিয়ে বেড়ায়, সে আজকে এই সামান্য বিষয়টা হজম করতে পারছে না। আচ্ছা এটা কি কোনো প্ল্যাঙ্ক কল? প্রেরণা বলল, কি ভাবছো ভাই, এটা প্ল্যাঙ্ক কল না, আমি তোমার প্রেরণা আপুই। কাশি উঠে যায় ইরফানের। হাতের কাছে গ্লাস ছিল, তুলে পানি খেয়ে নেয়। এই মহিলা ইরফানের মনের কথা শুনে ফেলেছে নাকি? সে নিজেকে খুব ভালো করে সামলায়, বলে, আপু আমি কিছু বুঝতে পারছি না, আমি ইরফান। এবারও হাসে সামান্য প্রেরণা, আরে ভাই আমি জানি তুমি ইরফান। ইনু মেজো দাদান কাল আসবে লাঞ্চ আমাদের বাড়িতে, দাওয়াত দিয়েছি তোমার। এই কথা অন্যথাও যেন না হয়, ঠিক আছে? ইরফানের চূড়ান্ত বিস্মিত রেখে প্রেরণা আরও টুকটাক শব্দ করল, অফিস কেমন যায়? ইরফানের মাস্টার্স পরীক্ষা কবে? ইরফান উত্তর দিল ঘোরের মধ্যে। ফোন কাটার পর ইরফান বিশ্বাস করতে পারছে না কিছু। ট্রু কলারে দেখলো নাম্বারটা আসলে প্রেরণা ছিল কিনা। দেখলো নাম্বারটা আসলেই প্রেরণা। সে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো ফোনের স্ক্রিনে। বাড়িতে স্বামী নিয়ে আসা মির্জা ইলহাম মির্জা ছিল তখন। সন্ধ্যা নাগাদ ইরফান বাড়িতে ফিরে শুরুতে দুজনে মুখোমুখি হলো। আমতা আমতা করে বলল, জ্ঞানী সরি, প্রেরণা আপা দাওয়াত করেছে আমায়। দাওয়াত আমরাও পেয়েছি, আমি কি যাব? বিভ্রান্তের ন্যায় ইরফান জানতে চাইল, তোমার বিবেচনা? স্বামীন শান্ত স্বরে জবাবটা দিয়ে চলে যায়। ইলহাম দাঁড়িয়ে কিছুক্ষণ ছেলেকে দেখে, এরপর সেও চলে যায়। ইরফান বিভ্রান্তে পুরোপুরি। এতদিন অগোচরে নানা বাহানা সবাইকে লুকিয়েও বাড়িতে গেলেও এই প্রথম ইরফান মির্জার নার্ভাস লাগছে। কেন লাগছে সে বুঝতে উঠতে পারছে না। সে রাতের খাবার খেয়ে সবাই যখন নিচতলায় বসে রাতের খবর দেখছিল, স্বামীন এক পাশে গিয়ে আলোর সাথে ফোনে কথা বলছেন। ইরফান একদৃষ্টি বড় বাবাকে দেখছে। বিবাহিত জীবনে এত বছর পরও ফোনে ভাবে কথা বলছে একটানা। মনে হচ্ছে এরা নবদম্পতি। যদিও কথা হচ্ছে ইসিকে নিয়ে। ফোন রাখতে ইরফান হঠাৎ খুব সাহস করে বড় বাবাকে বলল, বড় বাবা। মৃদু আওয়াজে বলল স্বামীন। ইরফান বলল, তুমি বড় মাকে পটিয়েছিলে কিভাবে? স্বামীন শীতল চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাবড়ে যাওয়ার মতো করে বলে, সরি স্লিপ অফ টাং। চুপচাপ কেটে পড়ে ইরফান। পরি হাসতে হাসতে ইরফানের পিছু পিছু দোতলায় উঠছে। বলল, আয় আমি বলছি ভাইয়া কিভাবে ভাবিকে পটিয়েছিল।
দোতলার লিভিং রুমে ছোট মায়ের সাথে বসলো ইরফান। তার এখন অলস সময়। পরীর কাছে পুরো কাহিনীটা শুনে বলল, মধ্য কথা যা বুঝলাম, বড় মা নিজেই পড়তে চেয়েছিল বলে বড় বাবাকে সুযোগ দিয়েছিল পটানোর। কি জানি, হাসলো পরী। ইরফান বিড়বিড় করে বলল, আর এদিকে আমারটা তো রাজিই নয়, উল্টো আমার 14 গোষ্ঠী আমার বিপরীতে। স্বামী নিয়াশা মির্জা স্ট্রাগলেই ইরফান মির্জা স্ট্রাগলের কাছে নস্যই। কিছু বলবি? পরী জানতে চায়। ইরফান হাই তুলতে তুলতে উঠে বলে, না, ঘুমাবো আমি। পরদিন সকাল থেকে রান্নাবান্না তোড়জোড় শুরু হয়েছে প্রেরণার। আজ সে সব কিছু থেকে ছুটি নিয়েছে। রান্নাবান্না নিজের হাতে করবে বলে। শুদ্ধ আজ স্কুলে যায়নি, বল নিয়ে খেলেছে ঘরময়। ইনুকে আজ খুশি লাগছে ভীষণ। ড্রয়িং রুমে এক কোণে বসে প্রেরণার রান্না করার একটা আইটেম প্রেরণার নির্দেশে টেস্ট করতে করতে ইসি আর সেহার সাথে ভিডিও কল কথা বলছে। অনেকটা দিন পর খুশি যেন বাঁধ ভাঙা। পুনমি নিজের ঘরে বসে আছে চুপচাপ। বহুবার আপুর সাথে কথা বলতে কেউ বলতে পারেনি। ভাইয়া বাজারে নিয়ে ব্যস্ত, আপু রান্না নিয়ে, মির্জাই নিয়ে ঘরদোর সাজাতে ব্যস্ত। সে বিছানায় কোণে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। এক ফাঁকে প্রেরণা এসে আলমারি খুলে পূর্ণিমার পোশাক বের করে বলল, চল ওঠ, গোসল করবি, আমি রান্না চাপে এসেছি। পূর্ণমি উঠল। সুযোগ পেয়ে আপুকে বলল, আপু কি হয়েছে, তুমি কি করতে চাইছ? প্রেরণা স্মিত হেসে বলল, কিছু না, তুই গোসল সেরে নে। আর শোন, আজ তোর ওই দিকটা যাওয়া প্রয়োজন নেই, লাঞ্চ ঘরে বসে করবি, ঠিক আছে? হালকা মাথা নাড়ায় পূর্ণমি। ওকে গোসল করতে রেখে ঘর দিয়ে নিজের ফোনটা নিয়ে নিল প্রেরণা। একটা মেসেজ দেখে মেজাজ খারাপ হয়ে কিছুক্ষণ বসে থেকে উঠে সে চলে যায় রান্নাঘরে। অতিথিরা এলো ঠিক দুপুর 1:30 নাগাদ। ইনু নিজের শ্বশুরবাড়িতে একসাথে বাবা, চাচা, ভাইকে দেখে আতফুল্ল হয়। প্রেরণা মাথা ঘোমটা টেনে আপ্যায়ন করে সকলকে। পরী আর ঋতু আসেনি, এসেছে শামিন, ইহান, ইলহাম, ইসমাম। ইরফানকে না দেখতে প্রেরণা চোখ কপালে তুলে বলল, সে কি, ইরফান কোথায়? বাকিরা প্রেরণার এত অমায়িক আচরণ দেখে কিঞ্চিত অবাক। গতকাল থেকে ইহান থমথমে মুখ বলল, অফিসে। ও আসবে না? কি আশ্চর্য! ইহান চমকায়, পরপর বলে, ও লাঞ্চ টাইমে আসবে মেবি। ইরফান আদৌ নিশ্চিত ছিল না। সে গতকাল থেকে দোটানায় ছিল। এক মুহূর্তে উৎকণ্ঠা মনের ভিতর। ইরফান অবচেতন মন টের পায়। ঠিক দুপুর 1:20 ইরফান আবারও প্রেরণা থেকে কল পেল। রিসিভ করতে ওপাশ থেকে প্রেরণা বলল, কি ব্যাপার ইরফান, তুমি এখনো আসছো না কেন? কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইরফান জবাব দিল, আসছি, 20 মিনিটে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ প্লিজ, সবাই অপেক্ষা করছে। মার্জিত উত্তরটা দিয়ে প্রেরণা কল কাটে। শামিন, ইহান, ইলহাম, ইসমাম শরবত খাওয়া রেখে প্রেরণার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। প্রেরণা হেসে বলে, আরে আপনার শরবত খান। টেবিলে খাবার সাজিয়ে প্রেরণা গোসল করতে চলে গেল। প্রীতম তার শ্বশুর, চাচা শ্বশুরদের সাথে গল্প করছে। শূদ্র ইহান আঙ্কেলকে দেখতে পেয়ে তার সাথে গল্প জুড়ে দিল রাজ্যের। তার কোনো বন্ধুর কাছে কি কি খেলনা আছে সেসব। ইনু বিশ্রাম নিচ্ছে, তাকে ঘরে বিশ্রাম নিতেই বলা হয়েছে। গল্পে এক ফাঁকে শূদ্র ইহানকে ধরে টানতে লাগলো, আঙ্কেল, আমি একটা ট্রাভিসের পেন্টিং করছি, দেখবে? এসো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমাদের বেডরুমে। ইহান থমকায়, দাঁড়িয়ে পড়ে, শূদ্রর দিকে তাকিয়ে বলে, না বাবু, এমন করো না, আমি যাব না। কেন? তুমি পেন্টিংটা এখানে নিয়ে এসো। শুধু মাথা নেড়ে দৌড়ে রুমে ঢুকতে প্রেরণা মাথা তোয়া পেঁচিয়ে বেরিয়ে ইহানকে ঘরের বাইরে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। ইহান থতমত খেয়ে প্রেরণা অবাক হয়ে বলে, আপনি? শুদ্ধ টেনে আনলো। নিচু গম্ভীর আওয়াজ জবাব দিল। প্রেরণা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। ইহান তেসরা নজরে এক পলক দেখে প্রেরণার মুখটা। একটা নীল জামদানি পরেছে আজ। চোখ দুটো এতটাই টানালো কেন হঠাৎ করে? কাজল দিয়েছে নাকি? পা থামিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারলে না ইহান। না পারে প্রেরণাকে দেখতে। চুপচাপ গিয়ে বাবা চাচার পাশে বসে থাকে গম্ভীর হয়ে। অদৃশ্য কয়েকজন বারবার বলছে, খুব সুন্দর লাগছে তোমার সমুদ্র নীলাকে। তাকাও, আরেকবার তাকাও, আরে তাকাও না।
কেউ বুঝতে পারবে না। ইহান শাসায় তাকে মনে মনে, এখন না, তীব্র অধিকার নিয়ে তাকাবো। যদি কখনো এমন হয় তবে সংযমের ব্যারিকেড ভাঙবো। চুপ করো, আমি তাকাবো না। ইরফান এসেছে খানিক বাদে। দরজা খুলল প্রেরণা, মুখ হাসি হাসি। ইরফান এবার চূড়ান্ত ভগড়ে যায়। অহেতুক নিজের গলার কাছে টাইয়ের নট ধরে নাড়াচাড়া করতে করতে সালাম দিল। প্রেরণা সালামে জবাব দিয়ে দরজার পাশে সয়ে দাঁড়িয়ে বলল, এসো। আরে তোমার হাতে এসব কি মিষ্টি? এসবের কি প্রয়োজন ছিল? ইরফান কিছু মিষ্টি নিয়ে এসেছে তাড়াহুড়া করে। প্রেরণা সেগুলো সামলে নিয়ে ইরফানকে গেস্ট রুমে দেখে বলো, ও ঘরে ওয়াশরুম থেকে মুখ হাত ধুয়ে এসো, খেতে বসবে। ইনু নিজের ঘরে দরজা দাঁড়িয়ে মুখে হাসি হাসি করে সব কিছু দেখছিল। তার চোখ জুড়িয়ে যাচ্ছে, ইসি আপু বাড়ির মতো তার বাড়িতে তার সব কাজে মানুষেরা খেতে এসেছে। আর কোনো তিক্ততা নেই, শুধু প্রশান্তি। সে গিয়ে বড় বাবার পাশে চুপ করে বসে থাকে। টের পেল শরীর যথেষ্ট বল চলে এসেছে, আর কোনো দুর্বলতা নেই। খাবারের আয়োজন ব্যাপক। ইসমা মিজা হাঁ করে বলে, করেছো কি মা? আপনাদের তুলনায় খুব কম করতে পারছি আঙ্কেল। চেয়ারে ডাইনিং টেবিল দখল করে চুপচাপ খেতে বসেছে শামিন, ইলহাম, ইসমাম, ইহান, ইরফান আর ইনু। মিজ জেনে গিয়েছে পৌনমি আর সদ্যর কাছে। প্রীতম আর প্রেরণা সবাই পরিবেশন করে দিচ্ছিল। ভাইকেও জোর করে প্রেরণা বসিয়ে দিল। স্বাভাবিক আলাপ করতে করতে প্রেরণা প্রত্যেকের প্লেটে রোস্ট তুলে দিচ্ছে। পরি আন্টি না হয় ব্যস্ত, ঋতু আন্টি কেন এলো না? শরীরটা ঠিক নেই বলল। ইলহাম জবাব দিল। প্রেরণা বলল, সেই আন্টি এখন বয়স হয়েছে। আচ্ছা, আমি ওনাদের জন্য দিয়ে দেব, কাইন্ডলি নিয়ে যাবেন আঙ্কেল। সরল আবেদন। ইলহাম হেসে মাথা নাড়ায়। শামিন আদেশে সুরে বলে, মেম তুমি বসো, আমাদের এত বেড়ে খাওয়াতে হবে না, যা যা লাগে নিয়ে নিতে পারবো। প্রেরণা শামিনকে স্নিগ্ধ একটা হাসি উপহার দিয়ে একে একে সবার প্লেট দেখে। ইরফান কিছু খাচ্ছিল না, শুধু ঘুরছিল। সে তখনও বিভ্রান্ত, এটা কি হচ্ছে আসলে? প্রেরণা বলে, সে কি ইরফান ভাই, এভাবে খুঁটলে হয়? রান্না ভালো হয়নি? ইরফান চুপচাপ মাথা নাড়ে, বলে, ভালো হয়েছে আপু। তৃতীয় দফা সবাইকে বিপ পরিবেশন। প্রেরণা চেয়ার টেনে বসে। শামিন প্রীতমের দিকে তাকিয়ে বলে, তোমার জয়নিং কবে থেকে বাবা? নেক্সট মান্থ 1 তারিখ। বুকটাতে সুখ সুখ অনুভব হয় ইসমামের। তার জামাই একজন প্রোগ্রামার, মান্থলি 1,13,000 টাকা বেতন। টাকা পয়সা নিয়ে এতটা মাথা ঘামানো ঠিক নয়, তবুও জামাই তাকে দেখিয়ে দিতে এমন একটা চাকরি জুটিয়ে ফেলেছে, শুধুমাত্র নিজের যোগ্যতা প্রমাণ করতে। ইসমাম খুশি। এক কথায় দুই কথায় হঠাৎ শামিন বলে, পৌনমি খেয়েছে? খেয়েছে ওর ঘরে। তুমি খেতে বসো, আমাদের খারাপ লাগছে মা। জি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এরপর বান্দরবান কবে যাচ্ছেন? তোমার আন্টি ফিরলে আমি ঘুরে আসবো। এভাবে পালা বদল করে থাকতো ভাবছি। ঠিক আছে, তবে আমি ঈশা আর মঈন ভাইয়ের জন্য কিছু প্রসেস করা খাবার পাঠাবো। আসলে ওদের আলাদা কখন খাওয়ানো হয়নি তো। মঈন ভাইয়া যা ব্যস্ত লোক। শামিন হাসে। মেয়েটিকে তার বরাবরই পছন্দ। এত আপনের মতো আচরণ করে, মায়া হয় খুব। সব কিছু যখন স্বাভাবিক চলছিল ঠিক তখনই প্রেরণা বলে ওঠে, আসলে আজ একটা আলোচনা করতে এত কষ্ট দিয়ে আপনাদের ধরে বেঁধে এনেছি আঙ্কেল। প্রত্যেকে প্রেরণার মুখের দিকে তাকায়। প্রেরণার শান্তির দৃষ্টি তখন ইরফানের শ্যামলা মুখ বিবরে। ইলহাম বলল, কি মা? আসলে বিয়েটা ইরফান আর পৌনমির ব্যাপার। এক পর্যায়ে সবাই খাওয়া থামিয়ে দেয়। নিমিষেশ দেখতে থাকে প্রেরণাকে। প্রেরণা খুব হাসি হাসি। ইরফানের দৃষ্টি শান্ত। প্রেরণা বলতে শুরু করে, আসলে যা হয়েছে সেটা তো ঘটে গিয়েছে অতীত। আমরা খুব তেতো কিন্তু অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি, যা আমাদের আসা উচিত ছিল। রাগের মাথায় ইরফান একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে এবং আমার দু পরিবারে ভুগেছি যথেষ্ট। এখন সময়ের সাথে সাথে সেসব অতীত আর স্মৃতি মিটিয়ে ফেলার চেষ্টা আমরা দুপক্ষই করছি, তাই না ইরফান? শান্ত হয়ে প্রশ্নটি করে প্রেরণা। ইরফান দৃষ্টি ফেরায় না প্রেরণার মুখ থেকে। প্রেরণা বলতে থাকে, ইরফান আর পৌনমি দুজনে এমন একটি স্বাভাবিক লাইফ ডিজার্ভ করে, আর
আমরা দু পরিবার একটা স্বাভাবিক সম্পর্ক ডিজার্ভ করি, যেভাবে কোনো সংকোচ কিংবা মনোমালিন্য থাকবে না, যেহেতু আমরা পরম আত্মীয়। ইরফানের নিজের বোনের বাড়িতে আসতে দ্বিধা হবে না আর। তাই আমি ভাবছিলাম আমাদের সবার মনের মধ্যে যেটুকু খচখচানি আছে সেটুকু একেবারে দূর করতে হয়। শামিন বলে উঠল, যেমন? দেখুন আঙ্কেল, তখন জেদ করে রাগের মাথায় শত চিল্লাচিল্লি করেছি। এই বিয়ে ভ্যালিড নয়। যদিও আত্মে এই বিয়ে নয়, তবুও মনের মধ্যে একটা খচখচানি তো আমাদের সবাই রয়ে গেছে, তাই না? তাই আমি চাচ্ছিলাম ওদের ডিভোর্সটা যাতে হয়। ইরফান ভাতের প্লেটটা থেকে হাতটা সরিয়ে নেয়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রেরণা তা দেখে। দৃষ্টি সরিয়ে আবারও শামিনের দিকে তাকিয়ে বলে, আমার বোনকে বিয়ে দিতে হবে আঙ্কেল। আবারও প্রেরণা ইরফানের মুখের দিকে তাকায়। ইরফান শান্ত হয়ে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে। এবার স্বাভাবিক গলায় বলো, না তুমি পুনমীকে ভালোবাসো, না পুনমী তোমাকে, না এমন কিছু কখন হবে? একটা অহেতুক সম্পর্ক নিয়ে সন্দেহ রেখে কী লাভ ভাই, তাই না বলো? আমি উকিলের সাথে কথা বলেছি, কাজী গ্রামের বাড়িতে উনি ফিরলে মঙ্গলবার আমরা দু পরিবারে বসে এই ঝামেলা মিটিয়ে নেব। তোমার মতামত কি ভাই? ইরফান শুধু দেখছিল প্রেরণাকে। এরপর সে আশেপাশে বাপ চাচা ভাইদের দিকে তাকালো। প্রেরণা হেসে ইরফানকে বলল, ওনাদের দিকে তাকাচ্ছ কেন? আমি ওনাদের না, তোমার মতামত জানতে চাইছি ইরফান। দেখো, যা বুঝলাম তোমার কোনো ব্যাড ইন্টেনশন নেই কিংবা প্রীতম নিয়ে আর কোনো ঝামেলা নেই তোমার মনের মধ্যে। তুমি নিজে চাচ্ছ সবটা ঠিক করে। তো চলো এই ঝামেলাটা শেষ করে যে যার মতো থাকি। আমার বোনটার বিয়ে দিতে হবে।